এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। তো আজকে 14 সেপ্টেম্বর 2025 আমাদের কিন্তু ইংলিশ এক্সাম আজকে শেষ হয়েছে। এবার স্টুডেন্টসরা তোমরা আমাকে জানিয়েছো যে পেপার কিন্তু খুব একটা ইজি এবারে হয়নি। পেপারের লেভেল কিন্তু ক্লাস 9-10 থেকে অনেকটাই ডিফিকাল্টের দিকেই তোমরা বেশি বলেছো। ক্লাস 9-10 যেরকম আমরা ইজি টু মডারেট বলছিলাম, এই পেপারটা কিন্তু আমরা মডারেট টু হার্ড বলতে পারি। তো এইবার তোমাদের অনেকের মধ্যেই ডাউট আছে যে গ্রামার কোয়েশ্চেন্স স্যার কতগুলো এসেছিলো কোয়েশ্চেন পেপারে, বা গ্রামার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার্সগুলো কী। তো আজকে আমরা ওটাই অ্যানালাইসিস করব। টোটাল 21, ঠিক আছে, 21টি গ্রামারের কোয়েশ্চেন্স ছিল তোমাদের ইংলিশ পেপারে 14 সেপ্টেম্বর। এবার যারা যারা এই 21 গ্রামারের কোয়েশ্চেন্সে ভালো মার্কস তোমরা পাবে তারাই কিন্তু কাট অফ ক্লিয়ার করবে, ঠিক আছে। কারণ গ্রামার কিন্তু ইজি টু মডারেট ছিল। আমি গ্রামারের পুরো 21টা প্রশ্ন এখানে সলভ করে পুরো এক্সপ্লেন করেছি, ঠিক আছে। তোমাদের এই পিডিএফটাও আমি দিয়ে দেবো, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, ঠিক আছে, ওখানে আমি পিডিএফটা দিয়ে দেবো। তো এই 21টার মধ্যে যারা কিন্তু ম্যাক্সিমামটা স্কোর করবে আমার মনে হয় তারাই কিন্তু কাট অফ একটা কাটিং এজে থাকবে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট প্রশ্ন যেটা 14 সেপ্টেম্বর 2025-এ ইংলিশ কোয়েশ্চেন পেপারে করা হয়েছিল, চলো সেটা সলভ করি। নাম্বার 1, চুজ দি কারেক্ট ফর্ম অফ দি আর্টিকেল শি পাস্ট উইথ ড্যাশ অনার্স ডিগ্রি, ঠিক আছে। আমাদের অপশান আছে এ, অ্যান, দ্য অ্যান্ড নান অফ দি অ্যাবাভ। এই কোয়েশ্চেনটা কিন্তু ইজিয়ার লেভেলেই বলতে পারো। অ্যান্সার হবে অ্যান। কেন হবে অ্যান, কেন হবে না আ? কারণ আমরা যখন ইউজ করি অপশান এ, সেটা কিন্তু আমরা কনসোনেন্ট সাউন্ড দিয়ে ইউজ করি। কনসোনেন্ট সাউন্ড কি তোমরা জানো? আমাদের 5টি ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েল ছাড়া যতগুলি লেটার্স আছে ইংলিশে, এই সবগুলোকেই কিন্তু আমরা কনসোনেন্টস বলে থাকি, ঠিক আছে। তাহলে অপশান এ তো হলো না। অপশান বি অ্যান। অ্যান কেন হবে? তোমরা জানো অ্যান আমরা ইউজ করি ভাওয়েল সাউন্ডের বিগিনিংয়ে, ঠিক আছে। কিন্তু এখানে তো অনার্স আছে, কিন্তু অনার্স যখন তোমরা প্রনাউন্স করছো তোমরা কিন্তু দেখবে এইচ ওয়ার্ডটা কিন্তু তোমাদের সাইলেন্ট আছে, ঠিক আছে। তো ভাওয়েল সাউন্ডটা কিন্তু আসছে অনার্স, অনার্স, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু এই জন্যেই, যেহেতু ও সাউন্ডটা এখান থেকে আসছে, আমরা অ্যান ইউজ করি। আচ্ছা, আমরা কেন দ্য ইউজ করবো না সিতে? কারণ দ্য কিন্তু একটা ডেফিনাইট আর্টিকেল, যেটা স্পেসিফিক থিং, যেটা অলরেডি আমরা জানি, সেটা ইন্ডিকেট করতে ইউজ হয়, ঠিক আছে। আমরা কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেন ডেপথে গিয়ে বোঝার চেষ্টা করব। আমি জানি পুরো সোশ্যাল মিডিয়াতে হয়তো এরকম করে কেউ সলভ তোমাদের করে দেবে না, তো এই জন্যই আমি পিডিএফটাও তোমাদের প্রোভাইড করে দেবো। কারণ আমার মনে হয় যে যতই পেয়ে থাকো, কেউ পাস করো বা না করো, তোমাদের ইম্প্রুভমেন্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রাদার দেন এক্সামস পাস করা। তোমরা যদি ইম্প্রুভ হয়ে এমন জায়গায় নিজেদেরকে নিয়ে যাও, তোমরা ডেফিনেটলি যে কোনো এক্সামই ক্র্যাক করে দেবে, ঠিক আছে। তাহলে নেক্সট প্রশ্নে যাই। সাপ্লাই দি কারেক্ট অ্যাডভার্ব হি ড্যাশ গোজ টু অফিস ইন দ্য উইকেন্ডস অ্যাজ হিজ অফিস রিমেন্স শার্ট। তো প্রথমে আগে কোয়েশ্চেনটি বোঝার চেষ্টা করো। বলছে ব্যক্তিটি অফিসে যায় উইকেন্ডে কারণ তার অফিস বন্ধ থাকে। তো এখানে যখন স্টেটমেন্টেই কিন্তু অ্যান্সার আছে, যখন বলেই দিয়েছে যে অফিস উইকেন্ডে বন্ধ থাকে, বন্ধ থাকলেও কোনো দিন যাবে না। কোনো দিন যাবে না মানে ইংলিশে এখানে কোন ওয়ার্ড সবথেকে ক্লোজেস্ট যাচ্ছে যাবে না, বা নেগেটিভ ওয়ার্ড কোনটা আছে? একটাই আছে, নেভার, ঠিক আছে। কেন অলওয়েজ হবে না? কারণ অলওয়েজ মানে কি, সে প্রত্যেক দিন যাচ্ছে। সে প্রত্যেক দিন যাবে কী করে যদি তোমার বলেই দিয়েছে যে উইকেন্ডে তোমার অফিস শার্ট আছে, ঠিক আছে। সামটাইমসও সে কীভাবে যাবে? তুমি তো বলেই দিলে শার্ট বন্ধ আছে। রিয়েলি, রিয়েলি মানে কি? ইনফ্রিকুয়েন্টলি। রিয়েলি মানে মাঝে মধ্যে, সেটাও কী করে হবে? কারণ তুমি বলেই দিতে তোমার অফিস বন্ধ। তো এই জন্য অ্যান্সার হবে 3D, নেভার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কী আছে? বিকজ আই স্টাডিড হার্ড আই পাস দি এক্সাম অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি ইজ অ্যান এক্সাম্পল অফ। আচ্ছা, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এবার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কেন? কারণ এই সেন্টেন্সে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং একটি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলি কোনগুলি? আই পাস দি এক্সাম, আই ওয়াজ সো হ্যাপি। ডিপেন্ডেন্ট ক্লজটা কোনটি? বিকজ আই স্টাডিড হার্ড। এবার এই কোয়েশ্চেনটা বুঝতে গেলে তোমাদের আগে বুঝতে হবে ক্লজ কী। ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, একটি গ্রুপ অফ ওয়ার্ডস যেটায় একটি সাবজেক্ট আছে। সাবজেক্ট কি? যে কাকে নিয়ে বলা হচ্ছে। আর একটি ভার্ব আছে, সাবজেক্ট কি কাজটি করছে। এই দুটিকে নিয়ে হয় একটি ক্লজ, ঠিক আছে। ইংলিশে কিন্তু অনেক রকমের ক্লজেস আছে, যেরকম আমাদের মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে একাই একটা কমপ্লিট সেন্টেন্স ধারণ করতে পারে। যেরকম শি ইজ রিডিং, আমরা কিন্তু এই সেন্টেন্সটি পড়ে শি ইজ রিডিং একটা কমপ্লিট নলেজ পাচ্ছি যে হ্যাঁ একটি মেয়ে পড়ছে। আচ্ছা, এবার ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে
আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, যেগুলি একা স্ট্যান্ড অ্যালোন নয়। বাট আরও অনেক প্রকারের ক্লজ হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এই নিয়ে আমি সেপারেট ভিডিওতে ডিসকাস করব। তোমাদের যদি কারোর ক্লজ নিয়ে ডাউট থাকে, তোমরা যদি অনেকে মিলে কমেন্টে লেখো, তাহলে আমি একটা ভিডিও এই নিয়ে আপলোড করতে পারি। ঠিক আছে, এই প্রশ্নতে আসা যাক। তাহলে এই প্রশ্নের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দুটি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? যেগুলি তোমাদের বললাম যাদের একটা কমপ্লিট মিনিং ইটসেলফ সে করতে পারছে। ঠিক আছে, যেরকম শি ইজ রিডিং আ বুক। এবার ডিপেন্ডেন্ট ক্লজ কি? যার সাবজেক্ট অ্যান্ড ভার্ব দুটোই আছে, কিন্তু ইট ক্যানট এক্সপ্রেস আ কমপ্লিট থট অ্যান্ড ক্যানট স্ট্যান্ড অ্যালোন। ঠিক আছে, ইট নিডস টু বি কানেক্টেড টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু ফর্ম আ কমপ্লিট সেন্টেন্স। মানে এর সাথে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে তোমাকে জুড়তে হবে, তবে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজে কোনো মিনিং হবে। যেরকম আমি যদি তোমাকে বলি বিকজ শি ইজ টায়ার্ড, কিন্তু কোনো মিনিং হচ্ছে না। বাট আমি যদি তোমাকে বলি শি ইজ রেস্টিং বিকজ শি ইজ টায়ার্ড, এটাই কিন্তু মিনিং হচ্ছে। ডিপেন্ডেন্ট ক্লজে কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশনস ইউজ হয়। সাবঅর্ডিনেট কনজাংশনস যেরকম অলদো, বিকজ, ইফ, ওয়েন, এগুলির কিন্তু একা কোনো মিনিং নেই, এই জন্যই এদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। যেরকম ধরো আই উইল কল ইউ ওয়েন আই অ্যারাইভ, এই সেন্টেন্সটিতে দ্য পার্ট ওয়েন আই অ্যারাইভ ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ। কারণ তোমাকে যদি বলি ওয়েন আই অ্যারাইভ, এটা কী মানে হচ্ছে, কে অ্যারাইভ করছে, কোনো মানে কমপ্লিট মিনিং কিন্তু এই ওয়েন আই অ্যারাইভে থাকছে না। ঠিক আছে, ইট ক্যানট বি আ সেন্টেন্স বাই ইটসেলফ। তাই জন্য এটি মেন ক্লজের ওপর ডিপেন্ডেন্ট। আই উইল কল ইউ, আই উইল কল ইউ আছে বলেই তুমি ওয়েন আই অ্যারাইভটা বুঝতে পারছো, এই জন্যই একে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? এবার প্রশ্নটি আবার দেখো, তোমাদের বললাম বিকজ আই স্টাডিড হার্ড, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয়েছে, এটা কিন্তু তাহলে হয়ে গেল আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আর আই পাস দি এক্সাম, আই অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি, এই দুটোই কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এদেরকে কিন্তু আমরা জুড়েছি কি দিয়ে? একটা কনজাংশন দিয়ে। কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাট নো ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের ছিল, যেটা হচ্ছে বিকজ আই স্টাডিড হার্ড। আর এই ক্লজগুলোর মধ্যে কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে আমরা এই ক্লজগুলোকে জুড়ি, যেরকম অ্যান্ড, বাট, অর, সো, এইসব। এবার কমপ্লেক্স সেন্টেন্স কী হয়? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেটিতে আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ঠিক আছে, ওয়ান একটি ইন্ডিপেন্ডেন্ট আর একটি ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে কিন্তু একটি খালি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নেই, দুটি আছে। ঠিক আছে, আবার আমরা কিন্তু পড়েছি যে দুটি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু থাকে কম্পাউন্ডে। ঠিক আছে, এই জন্যেই কিন্তু এটা হবে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে আমরা দুটোকেই দেখতে পাই। ঠিক আছে, কেন এখানে সিম্পল হবে না বা শুধু কমপ্লেক্স হবে না? সিম্পল হবে না কারণ সিম্পল সেন্টেন্স কাদের বলে? সিম্পল সেন্টেন্স হচ্ছে যেখানে অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তোমরা কিন্তু অলরেডি এখানে দেখলে যেখানে কিন্তু এই সেন্টেন্সটিতে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ খালি কম্পাউন্ড সেন্টেন্সেই থাকে। ঠিক আছে, প্লাস এটিকে কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জুড়েছি, যেটা কিনা কম্পাউন্ড সেন্টেন্সেরই ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে ওই ABC বলে চলে যেতে আসিনি, আমি প্রত্যেকটা এক্সপ্লেনেশন দিতে এসেছি, এবং যেই সব স্টুডেন্টরা ভালো এক্সাম দিতে পারেনি তাদের হেল্প করতে এসেছি। কারণ আচ্ছা, নেক্সট, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ চেঞ্জ ন্যারেশন। উই সেড উই অল লাভ আওয়ার কান্ট্রি। তাহলে এই যে উই অল লাভ আওয়ার কান্ট্রিতে আমরা জানি যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে আমাদের যে মেন ভার্বটি থাকে, এই ক্ষেত্রে যেরকম লাভ, এটি কিন্তু পাস্ট টেন্সে কনভার্ট হয়ে যায়। তাহলে লাভ থেকে আমাদের কী হয়ে যাবে? লাভড। অ্যান্সার হবে এ। কেন বি হবে না? দেখো, কারণ মেন ভার্ব কিন্তু অপশান নাম্বার বিতে চেঞ্জ হয়নি। আবার কেন সি হবে না? কারণ অপশান নাম্বার সিতেও মেন ভার্ব কিন্তু চেঞ্জ হয়নি। আর ডি তো হবেই না, কারণ অলরেডি আমার মেন ভার্ব এখানে ইডি যোগ হয়ে পাস্ট টেন্সে চলে গেছে, যেটা কিনা ইনডিরেক্ট স্পিচ। ন্যারেশন নিয়েও যদি তোমাদের প্রবলেম থাকে আমাকে বলো, আমি একটা সেপারেট ভিডিও নিয়ে বানিয়ে দেবো। চেঞ্জ দি ভয়েস, ওপেন দ্য ডোর, এর মধ্যে অ্যান্সার কী হবে? লেট দ্য ডোর বি ওপেন্ড। আচ্ছা, এরপর ভয়েস চেঞ্জ কি? ভয়েস চেঞ্জের দুটি ভাগ হয়, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যখন সেন্টেন্সের সাবজেক্ট কাজটি করছে, যেরকম ধরো দ্য ক্যাট ইটস দ্য মাউস। প্যাসিভ ভয়েস কি? যখন সেন্টেন্সের সাবজেক্ট অ্যাকশানটি রিসিভ করছে, যেরকম দ্য মাউস ইজ ইটেন বাই দি ক্যাট। নোটিস করো, সাবজেক্ট কিন্তু আমার অবজেক্ট হয়ে গেল প্যাসিভে। আর আমরা কিন্তু বাই ইউজ করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ আনতে, যাতে কে অ্যাকশানটা করেছে আর কে অ্যাকশানটা রিসিভ করেছে সেটা স্পেসিফাই করতে, এই ক্ষেত্রে ক্যাট। এই ছিল ইন শর্ট অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এবার সেন্টেন্সটি তোমরা পড়েছো, সেন্টেন্সটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যেই সব সেন্টেন্সগুলি আমাদের ডিরেক্ট কমান্ড দেয় ওগুলিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, যেরকম ওপেন দি ডোর, ক্লোজ দি ডোর, ডু ইয়োর ওয়ার্ক,
ডিরেক্টলি কিন্তু তোমাকে কমান্ড দিচ্ছে একটা, যেটা তুমি করো, ঠিক আছে, একটা অর্ডার দিচ্ছে, এটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এটাকে যদি প্যাসিভে আমরা করতে হয় তাহলে একটা প্যাটার্ন হয়, একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। এটা কীরকম হবে, ধরো তোমাদের কোয়েশ্চেনে আছে ক্লোজ দি ডোর, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কী বলেছে, লেট প্লাস অবজেক্ট, এই হচ্ছে অবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট, ডোর প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপেলের থার্ড ফর্ম অফ ভার্ব, ক্লোজের থার্ড ফর্ম অফ ভার্ব হচ্ছে ক্লোজড, ঠিক আছে। এবার তোমরা অনেকেই হয়তো জানি না আমি জানো কি না, তাও আমি এখানে বলে দিই যে এই থার্ড ফর্ম বলতে আমি কী বলছি। ধরো আছে রাইট, এটা কিন্তু ফার্স্ট ফর্ম, রোট হয়ে গেল সেকেন্ড ফর্ম, রিটেন হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম। সেরকমই গো, ওয়েন্ট, গান, সি, স, সিন, টেক, টুক, টেকেন, এটা একটা কমপ্লিট লিস্ট আছে ইংলিশ গ্রামারের, ঠিক আছে। তাহলে আমরা প্যাটার্নটা শিখে গেলাম, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস দি থার্ড ফর্ম অফ ভার্ব, এখানে তো তাই করতে হতো, ওপেন দি ডোর, তাহলে তুমি লেট ইউজ করলে লেট দিয়ে একটাই অপশন আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এটা তো ভেরি ইজি কোশ্চেন। এটা যদি কারোর ভুল হয় কিছু বলার নেই, তাহলে তোমরা বেসিক্স দিয়ে আবার শুরু করো, ঠিক আছে। এরপরে দেখো কী প্রশ্ন কোয়েশ্চেন পেপারে এসছে, সাপ্লাই দি কারেক্ট প্রিপোজিশন, হি ডিলস ড্যাশ গোল্ড, অ্যান্সার হবে ইন, ঠিক আছে। কেন হবে ইন, কারণ এটা কিন্তু অ্যান এক্সাম্পল অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বা তোমরা বলতে পারো যে সাধারণ ইন জেনারেল ইংলিশ ইডিওমেটিক সেন্টেন্সে আমরা ইন ইউজ করি। হি ডিলস অন গোল্ড আমরা কখনো বলি না, কারণ অন কিন্তু জেনারেলি ইউজড হয় কোনো লোকেশানে বা টপিকে, ঠিক আছে, কোনো লোকেশানে বা টপিকে, কোনো বিজনেস ট্রানজ্যাকশানে কিন্তু অন ইউজ হয় না। বাই কেন হবে না, কারণ বাই মানে কিন্তু একটা এজেন্সি বা কারোর দ্বারা বোঝায়, সেটা কিন্তু এই কনটেক্সটে আমাদের নর্মাল ইংলিশ গ্রামার সেন্টেন্সে ফিট করছে না। আন্ডারে কেন নয়, অ্যাগেন আন্ডার তো একদমই হচ্ছে না, কারণ এটা হচ্ছে কারোর আন্ডারে আমি করছি, একটা পজিশন বা স্টেটাস বোঝাচ্ছে, এটাও কিন্তু কোনো বিজনেস ট্রানজ্যাকশন বোঝাচ্ছে না। তো অ্যান্সার হবে তোমার এ, ইন। এটা কিন্তু অ্যান এক্সাম্পল অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাগেন তোমরা যদি চাও আমি এটা নিয়েও ভিডিও বানাতে পারি। নেক্সট দেখো কী প্রশ্ন এসছে, একটি ন্যারেশনের প্রশ্ন, আমরা কিন্তু আগেও একটি ন্যারেশনের প্রশ্ন করেছি। সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমি তোমাদের বলেইছি যে মেন ভার্ব আছে তাকে পাস্টে করে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো রাইজ হয়ে গেল রোজ, আর কি রোজ এখানে আছে, আছে নেই, রাইজ, রাইজ, রাইজিং হয়ে গেল, আর কিছু তোমার দেখার দরকারই নেই, 20 অপশান হবে এ, দ্যাটস ইট। যখনই একবার তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বা কনসেপ্টটা বুঝে যাবে তোমাদের কিন্তু ভুল হবে না। আর এগুলো কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু 1 সেকেন্ড লাগে করতে, যাদের টাইম লাগছে তাদের গ্রামারে অনেক ইমপ্রুভমেন্ট দরকার, ঠিক আছে। তো দেখো নেক্সট প্রশ্নটি কী করেছে, প্রোভাইড দি কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ ফর মিসচিফ, আচ্ছা বেশ, হি ইজ আ ভেরি ড্যাশ বয়, মিসচিফিং, মিসচিফিং বলে ইংলিশের ভোকাবুলারিতে কোনো ওয়ার্ড নেই, মিসচিফুল স্পেলিংই ভুল দিয়েছে, দেখো ডাবল এফ, ডাবল এফ, মিসচিভিয়াস হতে পারে, আমরা এখনও জানি না, মিসচিভিং, আগেন মিসচিভিং বলেও কিন্তু কোনো ওয়ার্ড এক্সিস্টই করে না। তো এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইজি, আমি আশা করবো তোমাদের 90% বা অ্যাকচুয়ালি 100% স্টুডেন্টদেরই কিন্তু ঠিক হয়েছে, অ্যান্সার হবে মিসচিভিয়াস। নেক্সট দেখো কী বলেছে, উইচ অ্যামং দি ফলোয়িং ইজ ই পারফেক্ট এক্সাম্পল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো ফার্স্ট অফ অল এই প্রশ্নে আমাদের জানতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটি কী, ঠিক আছে। খুবই সিম্পল, তোমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মানে ওয়ান পার্সন অর থিং, ভার্বও হবে সিঙ্গুলার, আর তোমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে মোর দেন ওয়ান, তাহলে ভার্বও হবে প্লুরাল। এই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে চলো এবার দেখি, তাহলে দেখো দ্য ডগস বার্ক অ্যাট নাইট, আমার সাবজেক্ট কিন্তু প্লুরাল আছে ডগস, আর বার্কের কিন্তু প্লুরাল ফর্ম বার্কই হয়, ঠিক আছে, বার্কস বলে কিন্তু হয় না, ঠিক আছে। নেক্সট দেখো দ্য ডগস বার্কস অ্যাট নাইট, আগেন হচ্ছে না, আমরা জানি বার্কের কিন্তু প্লুরাল ফর্ম বার্কই হয়, বার্কস হয় না, ঠিক আছে, এই জন্য সেকেন্ডটাও হবে না, আর থার্ড ফোর্থ তো এমনিও হবে না। তোমরা কেন হবে না, এই দেখো ইন নাইট, ইন নাইট কখনো হয় না, এই প্রিপোজিশনটাই ভুল বসিয়েছে, জাস্ট যাতে তোমাদের এলিমিনেট করতে ইজি হয়, যারা ধরতে পেরেছো। অ্যাট নাইট তো হবেই, অ্যাট নাইট প্লাস বার্ক অ্যাট নাইট হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল, আর আমার ভার্বও হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তাই জন্য এটাই কিন্তু দি পারফেক্ট এক্সাম্পল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারণ সাবজেক্ট আর ভার্ব দুটোই প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে, আর প্রিপোজিশনও আমার ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্নটা, সাপ্লাই দি অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমাইনার ফর দি ফলোয়িং সেন্টেন্স, ড্যাশ কালচার্স আর অ্যাজ হার্ডওয়ার্কিং অ্যাজ দোজ অফ এশিয়ানস। তো এখানে তো ভেরি সিম্পল, এখানে তোমার একটা কোয়ান্টিফায়ার ডিটারমিনার লাগবে, ঠিক আছে, আর এখানে অনলি ফিউই আছে তোমার, নো নান, নো বা নান,
কেন হবে না? কারণ এখানে অলরেডি বলেছে যে কিছু কালচার, কোনো একটা কালচার আছে যেটি অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ দোজ অফ এশিয়ানস আর। তো নো নান তো এখানে বসছেই না, কনটেক্সট মিনিং অফ দি সেন্টেন্সের কোনো মানেই দাঁড়াচ্ছে না। আর তোমরা যদি এনমিও, এখানে ধরো তোমরা কিছু জানো না, তোমরা জানো না ডিটারমাইনার কী বা নাথিং এলস, তোমরা এনমিও কিন্তু এলিমিনেট করে এই প্রশ্নের উত্তরটি দিতে পারো, কারণ বাকি তিনটে অপশান তো হওয়ার কথাই না। ঠিক আছে, কারণ অলরেডিও বলেছে যে অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ দোজ অফ দি এশিয়ানস। তো কিছু লোকেরা আছে বা কিছু কালচার আছে যেটা ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ এশিয়ানস, তো এখানে কিছু বলতে খালি ফিউই আছে। ঠিক আছে, এ। নেক্সট দেখো, শি স্টাডিড হার্ড অ্যান্ড শি পাস দি এক্সাম। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, আমি তোমাদের আগেই বললাম কিছুক্ষণ আগে যে ক্লজ দেখো দুটি ক্লজ আছে, শি স্টাডিড হার্ড মানে বুঝতে পারছো তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার শি পাস দি এক্সাম তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো, প্লাস আমার কোঅর্ডিনেটিং ইন কনজাংশন কী আছে অ্যান্ড, তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কার মধ্যে থাকে, প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন কার মধ্যে থাকে, কম্পাউন্ড থাকে। কেন কমপ্লেক্স হবে না এটা? কেন কমপ্লেক্স কম্পাউন্ড এটা হবে না? কারণ কমপ্লেক্স বা কম্পাউন্ডে কিন্তু অ্যাটলিস্ট তোমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হয়। ঠিক আছে, এটা হবে না কারণ তোমার দুটোই এখানে আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আমরা জানি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকা মানেই কিন্তু কম্পাউন্ড, আর প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন তো আমার রয়েছেই। আর আরেকটা জিনিসও তোমরা এখানে দেখতে পারো যেখানে কিন্তু কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন বিকজ অলদো কিন্তু নেই। সো দ্য অ্যান্সার উইল বি সি, কম্পাউন্ড সেন্টেন্স। চুজ দি কারেক্ট ইনফিনিটিভ ইন দি ফলোয়িং সেন্টেন্স। ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইটনেসড আ পাকিস্তানি এয়ারক্রাফট ড্যাশড ডাউন। তো ডেফিনেটলি বলেছে উইটনেস করছে, উইটনেসড করেছে, আর পাকিস্তানি এয়ারক্রাফট মানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কি এখানে একটাই আছে ফলিং, সে দেখেছে পড়ে যেতে পাকিস্তানি এয়ারক্রাফটটাকে, ফলিং ডাউন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ফলেন হবে না, কারণ ফলেন কিন্তু তোমার পাস্ট পার্টিসিপল, এখানে হবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, কারণ সে দেখেছে এয়ারক্রাফট পড়ছে, সেটা হবে হচ্ছে তোমার বি, ফলিং। আচ্ছা, এরপরে নাম্বার 36টা চলো আমরা সলভ করি। রেকটিফাই দি সেন্টেন্স বাই চুজিং দি কারেক্ট ফ্রম দি লিস্ট বিলো। দিস ইজ দি মোস্ট হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। তো প্রথমে এই সেন্টেন্সে এরার কী আছে তোমাদের বার করতে হবে। এরার আছে এখানে দুটো সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ড পরপর একসাথে রয়েছে। মোস্ট হ্যাপিয়েস্ট বলে কিন্তু কিছু হয় না, আমার জীবনের সবথেকে খুশির দিন বা আমার জীবনের সবথেকে বড় দিন, এরকম করে যদি আমরা বলি, এটা কিন্তু মোস্ট হ্যাপিয়েস্ট দুটো আমরা সুপারলেটিভ, মোস্ট মানেও কিন্তু বেস্ট, আবার হ্যাপিয়েস্ট মানেও কিন্তু সবথেকে বেশি হ্যাপি। এই জন্যই এই সেন্টেন্সটা কিন্তু ভুল। এবার আমাদের কী বলেছে, আমাদের বলা হয়েছে যে এই চারটের মধ্যে কোনটি সঠিক ফর্ম অফ এই সেন্টেন্সের হবে। ঠিক আছে, অপশান এই দেখে নাও, দিস ইজ আ হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। আচ্ছা, সবসময় মনে রাখবে দিস ইজ কিন্তু আমাদের পজিটিভ ডিগ্রিতে ইউজ হয় যখন আমাদের নন স্পেসিফিক এন্টিটি রয়েছে। যেরকম যখন আমরা বলি দিস ইজ আ ডগ, আমরা কিন্তু কোন ডগ স্পেসিফাই করি না, জেনারেলি বলে দিই দিস ইজ আ ডগ। কিন্তু আমরা যখন বলবো বেস্ট বা হ্যাপিয়েস্ট, ঠিক আছে, যখন আমাদের অ্যাডজেক্টিভ হবে সুপারলেটিভ, আশা করি তোমরা পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ জানো। এই ক্ষেত্রে হ্যাপি হচ্ছে পজিটিভ, হ্যাপিয়ার হচ্ছে কম্পারেটিভ, আর হ্যাপিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ। বেস্ট আমাদের যখন সুপারলেটিভ অ্যাডজেক্টিভ আছে তাহলে ইউজ হবে এখানে কিন্তু দ্য, কারণ আমরা স্পেসিফাই করছি, তাই জন্য হাইয়েস্ট ডিগ্রিটা বোঝানোর জন্য সবসময় ইউজ হয় দ্য। আর কিন্তু আমাদের ইউজ হবে না, যেরকম বললাম, কিন্তু একটা নন স্পেসিফিক অ্যাডজেক্টিভ হাইলাইট করতে ইউজ হয়। এই জন্য বি অপশানটি দেখো, দিস ইজ দি হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ, দ্য ইউজ হয়েছে আর স্পেসিফাই করেছে আমাদের সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হ্যাপিয়েস্ট। ঠিক আছে, এই জন্য এটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সি এর অপশান কী আছে দেখে নিই চলো, দিস ইজ দি হ্যাপিয়ার ডে অফ মাই লাইফ। তো হ্যাপিয়ার মানে কিন্তু বোঝাচ্ছে এখানে কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, এবার সেন্টেন্সের কিন্তু আমরা অরিজিনাল আমরা জানি কি বলেছে, সেন্টেন্স কিন্তু বলেছে হাইয়েস্ট ডিগ্রির কথা, হ্যাপিয়েস্ট ডে এর কথা, এটা কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার বি। সিও কিন্তু হবে না। ডি দেখো কি বলেছে, হ্যাপি ডে অফ মাই লাইফ। ডিগ্রি কী করে চেঞ্জ হচ্ছে, হ্যাপি মানে তো আমাদের পজিটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটির ক্ষেত্রে প্রথম অপশানটি টু হবে না, কারণ টু কিন্তু আমাদের ডিরেকশন বা পারপাস ইন্ডিকেট করে। ঠিক আছে, এবার দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট টু আ ব্যাম্বু, এটা কিন্তু মিনিংফুলি দাঁড়াচ্ছে না যে বয়টি ভাসছিল ব্যাম্বু স্টিকের দিকে। অপশান বি বাই কেন হবে না, কারণ আমরা যদি বলি দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট বাই আ ব্যাম্বু স্টিক, এটা কিন্তু এটার মিনিং দাঁড়াচ্ছে যে ব্যাম্বু স্টিকের আশেপাশে ফ্লোট করার চেষ্টা করছিল। তো এখানেও কিন্তু মানেটি ঠিক দাঁড়ালো না। এরপরে দেখো ইনটু মানে আমরা কি বুঝি, ইনটু মানে আমরা বুঝি যে কোনো কিছুর ভেতরে সে ঢুকে গেছে। এবার ব্যাম্বু স্টিক তো একটা সলিড অবজেক্ট, তো বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট ইনটু আ ব্যাম্বু স্টিক মানে ব্যাম্বু স্টিকের ভেতরে ঢুকে ফ্লোট করছে। বা যদি আমরা এরকম বলি দ্য বয় ওয়াজ বা হি ওয়াজ ট্রাইং টু ফ্লোট
ইনটু দ্য ব্রিক, একটা ব্রিক বা ইটের ওপরে কী করে কেউ ফ্লোট করবে, কারণ সেটি তো সলিড অবজেক্ট। তো ব্যাম্বু স্টিক যখন সলিড অবজেক্ট, ইনটু তো এখানে হবেই না। এই জন্যে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন নাম্বার ডি, উইথ। এবার দেখো, চুজ দি কারেক্ট স্প্লিট ফর্ম ইন দি ফলোয়িং সিম্পল সেন্টেন্স ফ্রম দি অপশনস। অপশানসের থেকে কারেক্ট স্প্লিট ফর্মটি বেছে নিতে বলেছে। হি ইজ টু উইক টু রান, অ্যান্সার হবে হি ইজ ভেরি উইক, হি ক্যানট রান। ঠিক আছে, কারণ প্রথম কথা আমাদের দেখতে হবে যে যেই কোশ্চেনটি আমাদের করা হয়েছে সেটির টেন্স কী আছে, সেটি কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সেই হবে, যেখানে প্রথমেই আমাদের বি সি কিন্তু তোমরা এলিমিনেট করে দেবে। এরপরে কনফিউশন হবে তোমাদের এ আর ডি এর মধ্যে। ডি কী বলেছে দেখো, হি ডিড নট ওয়ান্ট টু রান, হি ইজ ভেরি উইক। এখানে কিন্তু ইন্টেন্ডেড মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে সে দৌড়াতেই চাইছিল না। ঠিক আছে, এখানে বলা হয়েছে সে উইক, তাই জন্য সে দৌড়াতে পারেনি। এটা কিন্তু কারেক্ট স্প্লিট অফ সেন্টেন্স হয়েছে। এরপরে দেখো নাম্বার 40, হি ইজ ড্যাশ দি বেস্ট স্টুডেন্ট ইন দি ক্লাস। আগেন দেখো, ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে প্রশ্ন এসছে। বেস্ট মানে কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি, আর তোমরা জানো যখন কোনো ডেফিনেটিভ অ্যাডজেক্টিভ থাকে যেরকম বেস্ট, তাহলে কিন্তু আমাদের আর্টিকেল বসবে দ্য, বসবে না, কারণ কিন্তু ইউজ হয় ইনডিফিনাইট আর্টিকেল বা একটা নন স্পেসিফিক, আ ডগ একটা নন স্পেসিফিক সিঙ্গুলার নাউন। ঠিক আছে, অ্যান কেন ইউজ হবে না, কারণ আমরা জানি অ্যান খালি ভাওয়েল সাউন্ডে ইউজ হয়। ঠিক আছে, তো সব থেকে বেস্ট এটা কিন্তু হবে দ্য, কারণ সুপারলেটিভের ক্ষেত্রে আমরা সবসময় একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ করি, সেটা হচ্ছে দ্য। এরপরে দেখো, আই ওয়াশড দি কার আফটার আই হ্যাড কাম হোম আগেন। আবার একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রশ্ন। তো দেখো, আই ওয়াশড দি কার আফটার আই হ্যাড, এরকম প্রশ্ন সলভ করেছি এই কোয়েশ্চেন পেপারই। তো দেখো, আই ওয়াশ দি কার তোমরা জানো যে একটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আফটার আই হ্যাড কাম হোম এটা কিন্তু একটি ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে আফটার। ঠিক আছে, তো যেই সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেটাকে আমরা কী বলি, আবার সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল কেন হবে না, কারণ সিম্পলে কিন্তু একটি ক্লজ থাকে। কম্পাউন্ড কেন হবে না, কম্পাউন্ডের প্রথমত দুটি ক্লজ থাকে, দুটোই ইন্ডিপেন্ডেন্ট হয়, এবং কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন যেরকম অ্যান্ড বা অর ইউজ করে থাকি, এক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করা হয়েছে, যেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, নেক্সট দেখো, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইন দি ফলোয়িং। ওয়েন উই রিচ দি ক্রিমেটোরিয়া দ্য ডেড বডি অলরেডি ক্রিমেটেড। আচ্ছা, ওয়েন উই রিচ দি ক্রিমেটোরিয়া দ্য ডেড বডি ড্যাশ অলরেডি ক্রিমেটেড, এখানে কী হবে, এখানে হ্যাড, একটি পাস্ট পারফেক্ট সেন্টেন্সের জন্য আমরা কিন্তু হ্যাডের পরে বি এর ভার্ব ফর্মটি ইউজ করি, পাস্ট পার্টিসিপেলটি ইউজ করি। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু হবে হ্যাড প্লাস বি এর পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেটা কিনা বিন, তাহলে হবে হ্যাড বিন। ওয়াজ হবে না, কারণ এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে নয়, আর উড তো হবেই না, কারণ আগেন এই সেন্টেন্সটি কিন্তু ফিউচার টেন্সে নয়। তোমরা যদি টেন্স নিয়েও কনফিউজ থাকো তোমরা কমেন্ট করতে পারো, আমি একটা ডিটেল ভিডিও বানাবো যেতে তোমাদের হেল্প হয়ে যায়। আচ্ছা, নেক্সট দেখো, আবার একটা টেন্সের প্রশ্ন। শি হ্যাড বিন স্টাডিং ফর 3 hours ইজ অ্যান এক্সাম্পল অফ দি ইউজেজ অফ শি হ্যাড বিন স্টাডিং। তো আমরা কিন্তু এর আগে প্রশ্নটাই পাস্ট পারফেক্ট টেন্স করেছি, সেখানেই এবার জাস্ট স্টাডিং আইএনজি ফর্মটা ইউজ হয়েছে। তাহলে আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি। তো এই পুরো ফর্ম্যাটটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি ফর্ম। তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমার এ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা সাবজেক্টের সাথে উইল বি অ্যাড করি প্লাস আইএনজি ফর্ম অফ ভার্ব করি, কিন্তু এখানে কিন্তু উইল বি সেন্টেন্সে কোথাও নেই। ঠিক আছে, এরপরে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কেন হবে না দেখো, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু আমরা ফর্ম জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপেল অফ দি ভার্ব। সেই ক্ষেত্রে কিন্তু এখানে স্টাডিং যে ওয়ার্ডটি আছে সেটির উল্লেখ কিন্তু এখানে হবে না, এই জন্য এই অপশানটিও হবে না। অপশান ডি দেখো কী আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টে তো আমাদের কোয়েশ্চেনটাই নেই, সেক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ হতো, এই জন্যেই এইটিও রং। বোঝা গেল। নেক্সট দেখো, চুজ দি কারেক্ট রিলেটিভ ক্লজ ফর দি ফলোয়িং সেন্টেন্স। দ্য পার্সন ড্যাশ কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড। তো এটা তো খুবই ইজি প্রশ্ন, কারণ এখানে রিলেটিভ প্রোনাউন ফর পিপল একটি আছে, সেটা হচ্ছে হু। অনেক সময় আমরা দ্যাটও ইউজ করে থাকি, কিন্তু দ্যাট কিন্তু প্রপার গ্রামারে রিলেটিভ প্রোনাউন হিসাবে ধরা হয় না, কারণ মানুষের ক্ষেত্রে, কারণ রিলেটিভ প্রোনাউন ফর পিপল কিন্তু আমরা হুকেই জানি। ঠিক আছে, উইচ তো কখনোই হবে না, কারণ
উইথ সাধারণত জিনিসে বা অ্যানিম্যালে ইউজ হয়, আর উইল তো এটা রিলেটিভ প্রোনাউনই নয়। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার 59, ইউ আর নট ড্যাশ টু বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং সিন্স ইউ আর অন লিভ। এটাও খুবই সিম্পল একটি প্রশ্ন। দেখো এখানে কিন্তু তোমরা যদি বাকি অপশানগুলো বসিয়ে দেখো, ইউ আর নট রিকোয়ার টু বি প্রেজেন্ট, এটা কিন্তু ভার্বটির পারফেক্ট ফর্ম নয়। ঠিক আছে, মানেটা তোমাদের বুঝতে হবে যে ইউ আর নট ড্যাশ টু বি প্রেজেন্ট, তোমার কিন্তু দরকারই নেই যে এই প্রেজেন্ট থাকার, তো এখানে দরকার নেই কিন্তু হবে রিকোয়ার্ড। ঠিক আছে, এটাই কিন্তু অ্যাডজেক্টিভের পারফেক্ট ফর্ম। এরপরে দেখো, জয়েন দি ফলোয়িং সেন্টেন্স ইউজিং দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্য রোড ওয়াজ লং। আচ্ছা দেখো, এটি একটা আইডিয়া বোঝাচ্ছে যে দ্য রোড ওয়াজ লং, বুঝলাম। উই কুড নট সি দি এন্ড, রোডটি লং ছিল, আবার তুমি অনেক দূর অবধি দেখতেও পারো নি। যে কন্ট্রাস্টিং আইডিয়াজ বলা হচ্ছে, এই কন্ট্রাস্টিং আইডিয়াজ ধরার জন্য কিন্তু আমরা ইউজ করি বাট। অ্যান্ড কিন্তু আমরা ইউজ করি যখন আমাদের আইডিয়াজ হয় সিম্পল আইডিয়াজ বা সিমিলার আইডিয়াজ। ঠিক আছে, সিমিলারের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যান্ড, কন্ট্রাস্টিং এই প্রশ্নটির জন্য যেরকম কন্ট্রাস্টিং আইডিয়াজের জন্য আমরা ইউজ করি বাট। হাওয়েভার কিন্তু আমরা একটা সেন্টেন্স শুরু করার ক্ষেত্রে হাওয়েভার ইউজ করে থাকি, যেরকম দ্য রোড ওয়াজ লং হাওয়েভার উই কুড নট সি দি এন্ড, আমরা ক্লজের শুরুতে কিন্তু হাওয়েভার ইউজ করে থাকি। দো কেন হবে না, কারণ দো কিন্তু একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটি একটি সাবঅর্ডিনেটিং ক্লজকে শুরু করে। ঠিক আছে, যেরকম দো দ্য রোড ওয়াজ লং উই কুড নট সি দি এন্ড, তো এই জন্যই পারফেক্ট অ্যান্সার কিন্তু হবে এই প্রশ্নটির ক্ষেত্রে বাট। ঠিক আছে, এই অবধি ছিল। কমপ্লিট পিডিএফটি আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমাদের যদি কিছু জনের হেল্প হয় এই ভিডিওটিতে, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তোমাদের 22খানা গ্রামার কোয়েশ্চেন্সের মধ্যে কতগুলি ঠিক হয়েছে, কারণ এটাই কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ ডিসাইড করবে বলে আমার মনে হয়। এরপরে আমি পোয়েট্রি সেকশন থেকেও ভিডিও বানাবো, কমপ্লিট অ্যানালাইসিস আমরা করবো কোয়েশ্চেন পেপারটিতে, দিয়ে দেখবো কার কীরকম কাট অফ আসতে পারে ক্যাটাগরি ওয়াইজ। থ্যাংক ইউ, পিডিএফটা কিন্তু তোমরা আমাদের গ্রুপ থেকে নিয়ে নিও। থ্যাংক ইউ।